গল্প রহস্য পরিবারের সকলকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমরা শুনব শ্রী ক্ষিতীন্দ্র নারায়ণ ভট্টাচার্যের লেখা ছোট গল্প কুয়াশা। আমাদের এই পরিবেশনাটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ও বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকুন। লাইক বাটনে প্রেস করে আমাদের চ্যানেলটি সকলের মাঝে ছড়িয়ে দিতে সাহায্য করুন। তাহলে চলুন শুনে আসি শ্রী ক্ষিতীন্দ্র নারায়ণ ভট্টাচার্যের লেখা ছোট গল্প কুয়াশা। গরমের ছুটিতে লোকে বেড়াতে যায় দার্জিলিং নয়তো কালিম্পং। যাদের শখ, সময় এবং পয়সা আরেকটু বেশি, তারা হয়তো যায় সিমলা পাহাড়, মুসৌরি, নৈনিতাল, না হয়তো আরও দূরে কাশ্মীর। কিন্তু দেওঘর, মধুপুর বা গিরিডি কেউ যায় না, কারণ সেখানে তখন ফুটি ফাটা গরম। তবু আমি গিরিডি এলাম কেন, চুপি চুপি বলছি। ছেলেবেলা থেকেই আমার কবিতা লেখার ভারী শখ, কিন্তু শখ থাকলেই তো হয় না। উপযুক্ত পরিবেশ না পেলে কবিতা গজাবে কি করে? মাথায় যদি বা দৈবাত ভাবটাব দু চারটে এসে পড়ল, আঙুলের ডগা বেয়ে কলমের মুখে তার আসতে চায় না কিছুতেই। শুনেছি রবি ঠাকুর পালকিতে যেতে যেতে ট্রেনের কামরায় বা নদীতে বজরার মধ্যে বসে তোফা কবিতা লিখতেন। কিন্তু আমি তো স্বভাব কবি নই, শখের কবি। আমার সে ক্ষমতা নেই। পালকিতে আমি কখনো চড়িনি। ট্রেনের কামরায় তো বসবারই জায়গা থাকে না, দাঁড়িয়ে যেতে হয়। কবিতা লেখা চুলোয় যাক, হাত পা ঠিক জায়গায় রাখাই দায়। নৌকোয় বসে কবিতা লিখবার উদ্দেশ্যে একবার নৌকো ভাড়া করে বোটানিক্যাল গার্ডেনে রওনা হয়েছিলাম। কিন্তু আশপাশের লঞ্চ, স্টিমারগুলো এমন বেয়ারা বেয়াক্কেলে, এমন জোরে জোরে ঢেউ তুলতে লাগলো যে নৌকোর দুলুনিতে আমার গা বমি বমি শুরু হলো। কবিতার কথা মনেই এলো না। শুনেছি সমুদ্রে জাহাজে উঠলে এরকম সি সিকনেস হয়। আমার এ যে নদীতেও রিভার সিকনেস। তাই গরমের কথা জেনে শুনেও গিরিডি চলে এলাম। গিরিডির পরিবেশ নাকি কবিদের কাছে পরম লোভনীয়। একাধিক কবির লেখায় সে কথা পড়েছিলাম। অবশ্য একা নই, সঙ্গে দুজন বন্ধুও ছিল, ননি আর প্রবোধ। ননি সবে ডাক্তারি পাশ করে বেরিয়েছে, এখনো প্র্যাকটিস জমাবার সময় হয়নি। আর প্রবোধ, সে আমাদের চেয়ে একটু বড়ই হবে। তাকে আমরা বাবুদা বলে ডাকি। সে তো সাধু পুরুষ, এই বয়সেই লম্বা লম্বা চুল রেখেছে, তাতে চিরুনি দেয় না। শুনেছি রাত্রিরে দরজা বন্ধ করে যোগটোগও করে। যোগ বলতে যাকে আমরা অঙ্কে অ্যাডিশন বলি সে যোগ নয়, কিন্তু সাহেবরা যাকে বলেন যোগা, সেই যোগীদের যোগ। বাবুদা এখনো ধুতি পরে, কিন্তু তাতে প্রায় কাছা টাছা থাকে না। আমি না হয় কবিতার পরিবেশের লোভে এসেছি, কিন্তু ওরা এলো কেন? ননিটা বরাবরই অ্যাডভেঞ্চার পিয়াসী। ছেলেবেলায় হেমেন রায়ের বই পড়তে ভালোবাসত। এখন নিজেই ডাক্তারির ফাঁকে ফাঁকে ওই ধরনের গল্প লিখে থাকে। ওর রত্ন সমস্যা নাকি ওই রকম নামের কি একটা বই বাজারে ইতিমধ্যেই নাম করেছে। সম্ভবত কল্পনার উপর নির্ভর না করে এবং পরের মুখে ঝাল না খেয়ে নিজে জঙ্গলে জঙ্গলে ঘুরে ও অ্যাডভেঞ্চারের ফার্স্ট হ্যান্ড মাল মশলা সংগ্রহ করতে এসে থাকবে। আর বাবুদা, ও হয়তো নির্জনে যোগা অভ্যাস করে সত্যিকার একজন যোগী হবার মতলবে এসে থাকতে পারে। সত্যি মিথ্যে জানি না বাবা। আমার বাবার এক ব্রাহ্ম বন্ধু গিরিডিতে একটা বাড়ি কিনেছিলেন। প্রতি বছর ছুটি ছাটায় 2-1 মাস করে ওখানে গিয়ে থাকতেন তিনি। বাকি সময়টা বাড়িটা তালাবন্ধই থাকত, কাউকে ভাড়া টাড়া দেওয়া হতো না। বাবার সেই বন্ধুকে বলে তার সেই বাড়িটায় গিয়ে উঠবার ব্যবস্থা করলাম।
বাড়ির চাবি তিনি খুশি হয়েই দিয়ে দিলেন। একটা মালি আছে বাড়িটা তদারক করবার জন্য। লোকটা ফাঁকি দেয় না সত্যিই তদারক করে, এই সুযোগে সেটাও দেখে আসা যাবে। গিরিডিতে তখন গরম চলছে 116 ডিগ্রি ফারেনহাইট। বাতাস তো নয়, যেন ব্লাস্ট ফার্নেসের হলকা। কার সাধ্য বেলা 8টা-9টার পর বাড়ি থেকে এক পা বেরোয়? বাড়ির পাশেই উসরি নদী, কিন্তু তাতে এক ফোঁটা জল নেই। সাহারা মরুভূমির মতোই পাঠ্য বইয়ের ভাষায় অপার বালুকারাশি চতুর্দিকে ধু ধু করিতেছে। সন্ধ্যার পর অবশ্য একটু গরম কমত, হাওয়া ছাড়লে মন্দও লাগত না। তখন আমরা হাঁপ ছেড়ে কবিতা লেখা, অ্যাডভেঞ্চার খোঁজা আর যোগাভ্যাসের কথা স্রেফ ভুলে গিয়ে আম পোড়া শরবতে চুমুক দিতে দিতে রাজা উজিরের গল্প শুরু করতাম। আধুনিক বাংলা ভাষায় যাকে এক কথায় বলা যায় গুলতানি। মালিটা বুড়ো, সে পাশেই একটা ছোট খোলার ঘরে থাকত। কাজকর্ম বিশেষ কিছু করত না, গুরুক গুরুক তামাক টানত। তবে তার একটা ছোট ছেলে ছিল, গুড্ডিয়া। বছর 12-14 বয়স হবে। সে হলো আমাদের বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শক, ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। ভারী ফুর্তিবাজ ছেলেটা, আর সবসময় ফাই ফরমাস খাটতে এক পায়ে খাড়া। 2-4 দিন কাটবার পর আবহাওয়াটা অনেকটা গা সওয়া হয়ে এলো। প্রথম দিন এসেই যেমন পালাই পালাই ভাব এসেছিল, সেটা চলে গেল। তবে কাজকর্ম করার মতো উৎসাহ ছিল না। উৎসাহ ছিল কুয়োর জলে স্নানি, দিনে 2-3 বার। মালির বউই রেঁধে দিত। গুড্ডিয়া বাজার থেকে ভালো ভালো জিনিসপত্র যেমন ডিম, মাংস ইত্যাদি এনে দিত। অর্থাৎ খাওয়াটা ভালোই হচ্ছিল। তারপর দুপুরে দরজা জানালা এঁটে একটা পরিপাটি ঘুম। বিকেলে একটু বেরুতাম। রোদ পড়ে গেলেও তার তাতটা কমতে আরও ঘন্টা 2-1 লাগত। তার মধ্যেই বেরিয়ে পড়তাম আমরা। উসরির ধার দিয়ে দিয়ে হাঁটতে মন্দ লাগত না। হঠাৎ একটা আশ্চর্য ঘটনা ঘটল। সেদিন শেষ রাত্রে ঘুম ভেঙে গিয়েছিল। ভেঙে যখন গেছেই, তখন আর তাকে জোড়া লাগাবার চেষ্টা না করে বাইরের বারান্দায় এসে বসলাম। দেখি আজ যদি একটা কবিতা টবিতা লিখতে পারি। নিঝুম রাত, চারিদিক থমথম করছে। ঘরের ভেতর ননি একটা খাটে ঘুমে অচেতন। বাবুদাও একটা খাটিয়ায় শুয়ে থেকে থেকে নাক ডাকাচ্ছে। হেকেই হয়তো বলে যোগনিদ্রা। নাকের গর্জনও হয়তো যোগেরই একটা অঙ্গ। কে জানি, যোগীদের কাণ্ডকারখানাই আলাদা। ব্যাস, আর কোথাও কোনো সারা শব্দ নেই। হঠাৎ একটা রাত জাগা পাখি, বোধহয় পেঁচাই হবে, কর্কশ কণ্ঠে ডেকে উঠল। কাব্যচিন্তায় বাধা পড়ল। হঠাৎ যেন সচেতন হয়ে উঠলাম। তারপরেই মনে হলো আকাশে যেন অতিরিক্ত রকম জ্যোৎস্না ফুটেছে। আজ কি তিথি? এই তো আজ বাদে কাল অমাবস্যা। কৃষ্ণ চতুর্দশীর রাতে এত জ্যোৎস্না, এই যে বিশ্বাস করা যায় না। আকাশের দিকে চাইলাম, না, চাঁদ ডোবেনি। কিন্তু সে তো সেই সরু এক চিলতে কুমড়োর ফালির মতো এক কোণে জড়সড় হয়ে রয়েছে। এত আলো ছিটবার ক্ষমতা তো তার নেই। পূব আকাশে তাকালাম। সূর্য উঠবার এখনো ঢের দেরি। ঘড়িতে সবে রাত 3টে, কিন্তু মনে হলো পূবের আকাশ যেন অস্বাভাবিক রকম উজ্জ্বল। তবে কি গিরিডিতে আজকাল রাত 3টের পরেই সূর্যোদয় হয়? মন দিয়ে ভূগোল পড়িনি কোনো দিন, এ সম্বন্ধে কিছু জানা নেই আমার।
কিন্তু জ্যোৎস্নাটা খাঁটি এবং রাতও যে কাবার হতে এখনো বেশ খানিকটা দেরি আছে তা ঠাহর করতে কষ্ট হলো না। বন্ধুদের জাগাবো কি? প্রথমে বাবুদাকে কয়েকবার নাড়া দিলাম, কিন্তু তার যোগনিদ্রা ভাঙল না। শুধু নাকের বাজনা খানিক্ষণ থেমে আবার অন্য সুরে বাজতে লাগলো। অগত্যা ননিকে ঠেলতে লাগলাম। সে ডাক্তার, সুতরাং খানিকটা বৈজ্ঞানিক গন্ধ তার গায়ে আছেই। তাছাড়া তার দাদা শুনেছি এক নামকরা কলেজে বিজ্ঞান পড়ান। ননি বার কয়েক আপত্তি জানিয়ে শেষে একসময় ধর্মর করে উঠে বসল। তাকে ব্যাপারটা বলবার চেষ্টা করলাম। বার দুই বলার পরও সে বুঝতে পারল বলে মনে হলো না। তৃতীয়বার বলায় হঠাৎ যেন সম্বিত ফিরে পেয়ে বলল, বলিস কি, রাত ৩টেয় সূর্য উঠছে। বলেই পায়ে চটি গলাতে গলাতে বাইরে বারান্দায় এসে দাঁড়াল। সত্যি অবাক কাণ্ড। জ্যোৎস্নার সাদা আলোয় সমস্ত আকাশ ছেয়ে গেছে, অথচ ওর আমার দুজনের ঘড়ি অনুসারেই এখনো অন্তত ২ ঘন্টা রাত থাকার কথা। কি হতে পারে? নানা রকম জল্পনা কল্পনা করতে করতে দুজনে বাকি রাতটুকু বারান্দায় বসেই কাটিয়ে দেবার ব্যবস্থা করলাম। ক্রমে ভোর হয়ে এলো। বাবুদা উঠলে তাকে সব কথা খুলে বললাম। শুনে সে তো বিশ্বাসই করে না। বললে, খেলে কচু, রাতে কোনো নেশা টেশা করিসনি তো? নইলে অমাবস্যার রাতে পূর্ণিমার আলো দেখা সে তো ভাগ্যের কথা। কিন্তু বাবুদা যাই বলুক, পরদিন রাতেও ঠিক ওই একই ঘটনা ঘটল। সেদিন পুরো অমাবস্যা। সন্ধ্যার পর থেকেই ঘুটঘুটি অন্ধকার হবার কথা। বোধহয় হয়েছিল তাই, কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে কেমন যেন একটু অস্বস্তি বোধ করছিলাম তিনজনেই। কারোই ঘুম আসছিল না। ননি বলল, আজ রাতে আর ঘুমটুম হবে না, চল তাস খেলে রাতটা কাটিয়ে দিই। ঘরের মধ্যেই একটা শতরঞ্চ বিছিয়ে হ্যারিকেনটা একটু উস্কে দিয়ে তিনজনে তাস নিয়ে বসলাম। তিনজনে তাস? হ্যাঁ, 29 খেলা যায়। যে ডেকে নেবে বাকি দুজন তার বিরুদ্ধে খেলবে, অন্যদিকে সে একা। তবে দুহাতের তাসই সে পাবে। খেলা চলছে। হঠাৎ বাবুদা তাস ফেলে দিয়ে বলল, না, এ তাসে খেলা যায় না। একটা গোলাম তো দূরের কথা, একটা 14ও আসেনি। ফোঁটা বলতে কেবল একটা টেক্কা, আর তাছাড়া হরতনের একটা পেয়ার। দুষ। বলেই সে উঠে পূব দিকের বন্ধ জানালাটা দুহাতে পাট করে খুলে দিল। আর সঙ্গে সঙ্গে সাদা জ্যোৎস্নায় সমস্ত ঘরটা যেন ভেসে গেল। আমরা তিনজনই অবাক হয়ে তাকিয়ে রইলাম। পরদিন সকালে আরো অবাক কাণ্ড। আকাশে সূর্য জ্বলজ্বল করে জ্বলছে। কোথাও এক ফোঁটা মেঘের আভাস পর্যন্ত নেই, কিন্তু কুয়াশায় চারদিক ঘিরে গেছে। এ কুয়াশা কোত্থেকে এলো? কেমন করে সম্ভব হলো? এই প্রচণ্ড গরমে যখন হাওয়া তো নয়, লু চলছে, তখন আচমকাই কুয়াশা। শুধু কুয়াশাই নয়, মনে হলো কোত্থেকে যেন একটা ক্ষীণ কিন্তু ঝাঁঝালো গন্ধও নাকে আসছে। চা খেতে খেতে সে কথা ননিকে বললাম। ননি ডাক্তার মানুষ, আগেই বোধহয় ওটা টের পেয়েছিল। বলল, হ্যাঁ, তোদের বলবো বলবো ভাবছিলাম। বাবুদা? বাবুদা এতক্ষণে চেয়ারে গা এলিয়ে দিয়েছে। বলল, আমার কেমন গা বমি বমি করছে, চা খেতে পারবো না।
আমি বরঞ্চ একটু শুই গিয়ে। শরীর ম্যাজ ম্যাজ আমাদেরও করছিল। কোনো রকমে চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে আমরাও ঘরের মধ্যে গিয়ে দরজায় এঁটে দিলাম। দিন বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশাটাও বাড়তে লাগলো, এত ঘন যে ঘরের বাইরে আসা যায় না। তবু একবার ঝোঁকের মাথায় বাইরে এসে দেখি সামনের কুয়োতলা, বাগানের গেট, দূরের গাছপালা সব কেমন ঝাপসা হয়ে গেছে, অথচ গরম একটুও কমেনি। ঘরে একটা থার্মোমিটার বসানো ছিল। বাড়িওয়ালা মানে বাবার বন্ধুই শখ করে বসিয়েছিলেন। তাতে দেখলাম উত্তাপ 116 ডিগ্রি ছাড়িয়ে 117 ডিগ্রি উঠে গেছে। মেঘহীন আকাশে সূর্য তেমনই জ্বলছে অন্য দিনকার মতো। এই দৃশ্য দার্জিলিংয়ের মেঘলা আকাশেই কতকটা দেখা যায়, তাও বর্ষাকালে, এবং সূর্য সেখানে অদৃশ্য। এই বৈশাখের তপ্ত রৌদ্রে গিরিডি শহরে বসে এই দৃশ্য দেখতে পাওয়া যাবে, কে ভাবতে পেরেছিল? কিন্তু বাইরে বেশিক্ষণ দাঁড়াবার উপায় ছিল না। সমস্ত গা ঝিমঝিম করছিল। তক্ষুনি ফের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলুম। কুয়াশা পরদিনও চলল। রোজ গুড্ডিয়া আমাদের খাবার দিয়ে যেত। আজ সে এলো না, তার বদলে এলো তার মা, মালি বউ। সন্তর্পণে ঘোমটা টেনে সারা নাক মুখ কাপড়ে ঢেকে সে খাবার থালাগুলো কোনো রকমে নামিয়ে রেখে চলে যাচ্ছিল। ডেকে বললাম, গুড্ডিয়া গেল কোথায়? ভাঙা বাংলায় উত্তর এলো, ওর গা বহুত দুকলাইছে, বুখার মালুম হচ্ছে, সুতল আছে ঘরকে। ঘরে শুয়ে আছে, শরীর খুব খারাপ হয়েছে, জ্বর এসেছে গায়ে। বললাম, কালও তো বেশি আসেনি। মালিবউ জানালো, কাল ভোরে ও মাসির বাড়ি গিয়েছিল। রোদের মধ্যে 3 ক্রোশ হেঁটে ফিরেছে। পথে ভীষণ কুয়াশা। সেই কুয়াশায় ওর গা কেমন ঝিমঝিম করছিল। মাঝে মাঝে নাকি দম বন্ধ হয়ে আসছিল। বাড়ি এসেই শুয়ে পড়েছে। তারপরই ধুম জ্বর। বিকেলে কুয়াশাটা যেন একটু কমে এলো। গুড্ডিয়াকে দেখতে গেলাম। দেখা গেল ওর মা যা বলেছিল তার চাইতে অনেক গুরুতর অবস্থা। ননি ওকে পরীক্ষা করে বলল, মনে হচ্ছে কোনো পয়জনিং এফেক্ট হয়েছে। বিষাক্ত গ্যাসের সংস্পর্শে এলেই এরকম হতে পারে। ওকে এখনই একটু অক্সিজেন দেওয়া দরকার, এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। মালি বউ তো কেঁদে আকুল। তাকে অভয় দিয়ে গুড্ডিয়াকে নিয়ে হাসপাতালে চলে এলাম। ননি ডাক্তারবাবুকে তার পরিচয় দিয়ে তার ধারণার কথা বলল। ডাক্তারবাবু বললেন, আমারও তাই মনে হচ্ছে। এরকম আরো অনেকগুলো কেস এসেছে হাসপাতালে, সকলেরই ওই একরকম সিমটম। কারো কারো অবস্থা বেশ আশঙ্কাজনক। তাদের ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, অক্সিজেন দেবারও ব্যবস্থা করেছি। ভয় হচ্ছে যে কটা অক্সিজেন সিলিন্ডার আছে তাতে কম পড়ে না যায়। তাই মধুপুরে জিপ পাঠিয়েছি আরো কয়েকটা সিলিন্ডার পাওয়া যায় কিনা দেখতে। পরদিনই কিন্তু কুয়াশা আস্তে আস্তে মিলিয়ে গেল। রাতের আকাশেও নিয়ে এলো সেই পুরনো অন্ধকার। পরীক্ষা করে দেখবার জন্য শেষ রাত্রে 3 জনই একবার করে উঠেছিলাম। না, পূব দিকের আলো মিলিয়ে গেছে আজ। জ্যোৎস্না টোৎস্নার কোনো বালাই নেই। কবির ভাষায় গাঢ় অন্ধকারে ঢাকা অমানিসা রাতি। কয়েকদিন খবর কাগজ পড়া হয়নি। এখানকার সমাজের পাঠাগারে প্রায় সব রকম কাগজই আসে। প্রথম সন্ধেবেলা সেখানে গিয়ে দেখে আসতাম, কিন্তু কদিন আর সেখানেও যাওয়া সম্ভব হয়নি। আজ একটু নিশ্চিন্ত হয়ে আবার এলাম লাইব্রেরিতে কাগজ দেখতে। হ্যাঁ, এই অদ্ভুত খবরটা কাগজেও বেরিয়েছে।
এবং শুধু গিরিডি নয়, আশপাশের আরও অনেক জায়গায় নাকি কয়েকদিন ধরে এরকম রহস্যজনক কুয়াশা দেখা যাচ্ছে, সারা ছোটনাগপুরে আর তার আশপাশ জুড়ে। তবে কোনো জায়গায় একদিন দুদিনের বেশি থাকছে না। মধুপুরে, গিরিডিতে, ঝাঁঝায়, দেওঘরে, তারপর শিমুলতলায়, এইভাবে একটার পর একটা জায়গায় হঠাৎ কুয়াশার আবির্ভাব ঘটেছে, আবার তেমনি হঠাৎ চলেও গেছে। কিন্তু ওর যে বড় খবর, যেখানে যেখানে কুয়াশা দেখা গেছে সেখানেই কিছু কিছু লোক অসুস্থ হয়ে পড়েছে। এখনও কেউ কোথাও মারা যায়নি বটে, তবে উপযুক্ত চিকিৎসা না পেলে সে আশঙ্কাও আছে। বহু কষ্টে গুড্ডিয়া সেরে উঠল। ডাক্তারবাবু বললেন, পরীক্ষা করে মনে হচ্ছে ওর সায়ানোজেন পয়জনিং হয়েছিল, তবে খুব সামান্য পরিমাণে। একটু বেশি হলে ও আর বাঁচত না। যাই হোক, খুব ফাঁড়া কেটে গেছে। কিন্তু আশ্চর্য, কি করে হলো? খবরের কাগজে কিন্তু আরো কয়েকদিন ধরে আরো আশ্চর্য খবর বেরোতে লাগলো। কুয়াশাটা নাকি ক্রমেই সরে সরে গিয়ে শেষে ছোটনাগপুর, বিহার ছাড়িয়ে নেপালে পর্যন্ত দেখা গিয়েছিল, তারপর মিলিয়ে গেছে। অথচ ওই জায়গায় কোনোটিতেই আকাশে বিন্দু মাত্র মেঘ ছিল না। সূর্যের তেজ ছিল গ্রীষ্মকালের মতোই প্রখর। আর যেখানেই কুয়াশা দেখা গেছে সেখানেই কিছু কিছু লোক অসুস্থ হয়ে পড়েছে। সেই একরকম সিমটম, অর্থাৎ একরকম রোগের লক্ষণ, গা বমি বমি ভাব, নিঃশ্বাসের কষ্ট, জ্বর ইত্যাদি। এই কি ভুতুড়ে কাণ্ড! যাই হোক, এরপর গিরিডিতে বেশি দিন থাকা সম্ভব হয়নি। কবিতা লেখার আশা বিসর্জন দিয়ে ফিরে এলাম কলকাতায়। এসেই ছুটলাম মেজো মামার কাছে ঝুন্টিদিকে এই অদ্ভুত গল্প শোনাতে। ঝুন্টিদি মেজো মামার মেয়ে, আমার চেয়ে বছর খানেকের বড়, কিন্তু এখনো ছেলে মানুষই যায়নি তার। অ্যাডভেঞ্চারের গল্প এখনো তেমনই ভালোবাসে। মামা বিশ্ববিদ্যালয়ে অঙ্কশাস্ত্র পড়ান, জ্যোতির্বিজ্ঞানে তার প্রবল ঝোঁক। মামার বাড়ি যেতেই ঝুন্টিতে বলল, চুপ, গোল করিস না, বাবা কদিন ভয়ানক ব্যস্ত। দৌড় বন্ধ করে দিনরাত কি জানি সব বইপত্র ঘাঁটাঘাঁটি করছেন। সেই ধূমকেতুটা দেখা দেবার পরেই উনি ভীষণ উত্তেজনায় দিন কাটাচ্ছেন। ধূমকেতু? বারে, জঙ্গলে ছিলে নাকি এতদিন? এত বড় একটা বিরাট ধূমকেতু কদিন আকাশ তোলপাড় করে গেল, সে খবর রাখিস না? হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে বটে। আকাশে একটা ধূমকেতুর আবির্ভাবের কথা ছিল বটে, কাগজে ছোট্ট করে, কিন্তু আমাদের দৃষ্টি বিশেষ করে অন্যদিকে ছিল বলে অতটা গুরুত্ব দেইনি ওতে। ঝুন্টিদি বলে চলল, বাবার মতে একটা অতিকায় ধূমকেতু কয়েকদিন আগে পৃথিবীর খুব কাছ দিয়ে ছুটে গেছে, কিন্তু কোনো অজ্ঞাত কারণে খুব শক্তিশালী দূরবীন দিয়েও তার মাথাটা পৃথিবী থেকে দেখা যায়নি। আর ওর লেজটাও লেজের মতো চেহারা না নিয়ে ছড়িয়ে পড়েছিল অনেকটা জায়গা জুড়ে, তাই অনেকে ওটাকে ধূমকেতু বলে বুঝতে পারেননি, কিংবা আরো সঠিকভাবে বললে মানতে চাননি। তা মানুন আর না মানুন, বাবার বিশ্বাস ওই ছড়ানো লেজের বিরাট একটা ঝাপটা সে মেরে গেছে পৃথিবীকে। কাগজে অবশ্য আকাশে একটা রহস্যজনক আলোর কথাও লিখেছে, কিন্তু কিন্তু সেটা ওই ধূমকেতুরি গা থেকে ঠিকরে পড়া আলো কি না, তা নিয়ে বিজ্ঞানীদের কেউ কেউ সন্দেহ প্রকাশ করছেন। বাবা সেটা নিয়ে এখন গবেষণা চালাচ্ছেন। তার ধারণা, এই ধূমকেতুটি 2 কোটি বছর পরে পৃথিবীর আকাশে এসেছে, আবার আরেকবার আসতে লাগবে ফের 2 কোটি বছর। এ নিয়ে আঁখ কষে কষে বাবা কত যে দিস্তা দিস্তা কাগজ ভরিয়ে ফেললেন, তা যদি দেখতিস।
ঝুন্টিদিকে আমাদের গিরিডির অভিজ্ঞতার কথা বললাম। শুনে ঝুন্টিদি ব্যস্ত হয়ে বলল, চল এক্ষুনি বাবাকে বলবি, তোদের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শুনলে বাবা খুব খুশি হবেন। কারণ আমাদের কলকাতায় ওই রহস্যময় আলো দেখতে পেলেও কোনো কুয়াশা আমরা দেখতে পাইনি। মেজু মামাকে যা দেখেছিলাম বললাম। উনি খুঁটিয়ে খুঁটিয়ে আরো অনেক খবর জেনে নিলেন। তারপর বললেন, যাক, এবারে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে গেল, হতেই হবে। কালই আমি সায়েন্স অ্যাসোসিয়েশনে রিপোর্ট পাঠাবো। এই ঝুন্টি, গোবরাকে ভালো করে মিষ্টি খাওয়া। গোবরা আমার ডাক নাম, অকবিজনোচিত বলে ওটা আমি ব্যবহার করা পছন্দ করি না, কিন্তু মামার বাড়িতে ওই নামেই সবাই আমায় ডাকে। তা ডাকুক, মিষ্টি দিয়ে তা পুষিয়ে নেব। মামার কাছেই শুনলাম সমস্ত ব্যাপারটা। অন্যান্য গ্রহদের মতো ধূমকেতু চারিদিকে ঘুরছে, কিন্তু তাদের ঘুরবার কোনো বাধা ধরা নিয়ম নেই বলে সাধারণের ধারণা। সেটা ভুল। ধূমকেতুরাও নির্দিষ্ট নিয়ম মেনেই ঘুরছে, তবে এক একটার ঘুরবার পথ এক এক রকম। তাই সাধারণ লোকে ওই রকম ভুল করে, বিজ্ঞানীরা করেন না। ধূমকেতুর শরীরটা কিন্তু ভীষণ হালকা। ওর বস্তু যেটুকু আছে তা ওর মাথাটুকুর মধ্যে, বাকি সবটাই ধোঁয়াটে গ্যাসের মতো। যদিও লক্ষ লক্ষ বা কোটি কোটি মাইল লম্বা হতে পারে, ঝাঁটার মতো ওই লম্বা গ্যাসের অংশটাকেই আমরা বলি ধূমকেতুর লেজ, সাধু ভাষায় যাকে বলা হয় পুচ্ছ। অত লম্বা হলেও ওই লেজ এত অসম্ভব রকম হালকা, শুনলে বিশ্বাস হবে না যে লক্ষ মাইল লম্বা ওই রকম একটা লেজকে একটা ছোট্ট দুধের বোতলের মধ্যেই পুরে রাখা যায় চাপ দিয়ে। ওই গ্যাসের লেজ কি দিয়ে তৈরি তাও বিজ্ঞানীরা বার করেছেন। ওর মধ্যে সামান্য জলীয় বাষ্প থাকলেও বেশিরভাগই হচ্ছে অ্যামোনিয়া, কার্বন মনোঅক্সাইড আর সায়ানোজেন। অ্যামোনিয়ার একটা ঝাঁঝালো গন্ধ আছে, বাকি দুটো অত্যন্ত বিষাক্ত। বিশেষ করে সায়ানোজেন তো অতি তীব্র বিষ। কিন্তু ধূমকেতুর লেজ যত হালকা বলে ওগুলো এত সামান্য পরিমাণ থাকে যে তাতে কারো ক্ষতি হবার কথা না। এমনকি ওদের অস্তিত্ব টের পাওয়াও রীতিমতো কঠিন। মেজমামার মতে এবার যে ধূমকেতুটি এসেছিল তার লেজটা ছিল অপেক্ষাকৃত ঘন। সেই জন্যই সে যখন পৃথিবীর যেখানে যেখানে আলগোছে ছুঁয়ে গেছে সেখানেই কুয়াশা দেখা গেছে। অর্থাৎ লেজটাকেই কুয়াশা বলে ভুল হয়েছে। অবশ্য সর্বত্র ও লেজের ঝাপটা লাগেনি। এদেশের সামান্য একটু অংশে ওর ছোঁয়া লেগেছে। অন্য কোনো দেশে লেগেছে কিনা সে খবর এখনো পাওয়া যায়নি। কিন্তু যত সামান্যই হোক, যেহেতু ওই লেজে বিষাক্ত কার্বন মনোক্সাইড আর সায়ানোজেন আছে, এবং যেহেতু লেজটা এ যাবৎ পরিচিত ধূমকেতুদের লেজের তুলনায় অপেক্ষাকৃত ঘন, সেজন্যই কেউ কেউ ওতে অসুস্থ হয়ে পড়েছে, বিশেষ করে যারা বেশিক্ষণ ওই কুয়াশার মধ্যে ছিল। লেজটা যদি আরেকটু ঘন হতো, অর্থাৎ ওতেই ওইসব বিষাক্ত গ্যাস যদি আরেকটু বেশি পরিমাণ থাকত, তাহলে আর ওদের বাঁচানো যেত না। কিন্তু ওগুলির মাত্রা অত্যন্ত মৃদু হওয়ায় তা মারাত্মক হতে পারেনি। হয়তো ওইটাই কারণ। ননি একদিন বলেছিল, অত্যন্ত তীব্র বিষও অতি সূক্ষ্ম পরিমাণে থাকলে তেমন ক্ষতি করতে পারে না। যেমন ধরা যাক, সায়ানোজেনেরই সমগোত্রীয় হাইড্রোসায়ানিক অ্যাসিড একটি অতি তীব্র বিষাক্ত অ্যাসিড, যা থেকে পটাশিয়াম সায়ানাইড তৈরি হয়, যার গন্ধ নাকে গেলেই প্রাণ সংশয় হয়। সেই হাইড্রোসায়ানিক অ্যাসিডই অতি সূক্ষ্ম পরিমাণে রয়েছে কাবলি বাদামে, যা আমরা দস্তুর মতো আরামে চিবিয়ে খাই, ভালোও লাগে। সূক্ষাতি সূক্ষ্ম মাত্রায় থাকে বলে ওই বিষ আমাদের কোনো ক্ষতি করতে পারে না। ধূমকেতুর বিষাক্ত গ্যাসও ঠিক ওই রকম,
তবে এই বিশেষ ধূমকেতুটি একটু বেশি ঘন হওয়ায় সে আমাদের একটু বিব্রত করে গেছে সাময়িকভাবে। আজ আমরা শুনলাম শ্রী ক্ষিতীন্দ্র নারায়ণ ভট্টাচার্যের লেখা ছোট গল্প কুয়াশা। আমাদের এই আয়োজনটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ও বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকুন। পরিবার, বন্ধু ও স্বজনদের সাথে শেয়ার করুন। প্রচুর বই পড়ুন, নিজে ভালো থাকুন, অন্যকেও ভালো রাখুন। অনেক ভালো। ধন্যবাদ।